আসসালামু আলাইকুম, সবাইকে স্কিল হাব পডকাস্টের তৃতীয় এপিসোডে স্বাগতম। আমি খালেদ বিন কামাল। আজকে আমাদের যেই অতিথি আছেন উনি একজন রাইটার, উনি শিক্ষক, উনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, মোহাম্মদ পাটোয়ারি ওনার নাম। মোহাম্মদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো 6টা দেশের এডুকেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করেছেন। আপনার কাছে কোন সিস্টেম ভালো লেগেছে বা খারাপ লেগেছে? হ্যাঁ, তো দর্শকদের জন্য আসলে একটু ক্লিয়ার করতে বলি যে আমি কিভাবে 6টি দেশের সিস্টেমে পড়াশোনা করেছি। সেটা হচ্ছে যে আমি যখন আসলে ছাত্র ছিলাম, তো আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি, কিন্তু আমার ইন্টারের পর স্বপ্ন হয় যে আমি আমেরিকাতে পড়াশোনা করতে যাব, বা আমেরিকা না হলেও একটা গুড ইউনিভার্সিটিতে পড়বো, ওয়ার্ল্ডের টপ 100 ইউনিভার্সিটি একটাতে পড়বো। তো সেটার জন্য আমি আসলে আমেরিকার জন্য পরীক্ষা দেওয়া শুরু করি। তো প্রথমে হচ্ছে যে আপনার যে এসএটি এক্সাম, এটা দিয়ে, এটা তো আসলে সিস্টেমে পড়াশোনা বলা হয় না। তারপরে দেখা গেল ওদের দেশের যে সাবজেক্ট টেস্ট এবং ওই বইগুলা পড়াশোনা করি। এবং তার পাশাপাশি দেখলাম যে আমি যদি ব্রিটিশ কারিকুলামের এ লেভেলে পড়াশোনা করি, তাহলে আমি হচ্ছে যে ওখানে গেলে আরও আমি এখানে ক্রেডিট পাবো, যেটা হলে আমার হচ্ছে কি যে পড়াশোনার ব্যয়টা কমে আসবে। তো সেইভাবে আমি এ লেভেলের প্রিপারেশন পুরোপুরি নেওয়া শুরু করি এবং আমেরিকার যে সাবজেক্ট টেস্টগুলো সেগুলোও দেই। তো এইভাবে দেখা যায় কি যে ইন্টার লেভেলে মোটামুটি 3টা দেশের পার্থক্যটা এবং পড়াশোনাটা জানা যায়। এবং এ লেভেল পরীক্ষা দিব, ঠিক তার আগে আইবিএতে চান্স হয়। তো তারপরে আইবিতে ঢুকে যাই এবং আইবি থেকে বের হওয়ার পরে আমি আমেরিকার ভিত্তিক সিএফএ, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, সেখানে আবার জয়েন করি এবং ওটাতে আরও 3 বছর পড়াশোনা করি। তো 3 বছর সিএফএ করি এবং তার পাশাপাশি আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি হই। এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আমার শেখা হয় একেবারে চীনের সরকারি প্রতিষ্ঠান থেকে, কনফুসিয়াস ইনস্টিটিউট থেকে, একদম চাইনিজ শিক্ষকও ছিল ওদের মাধ্যমে। সো ওখানে আবার একদম ফুল চাইনিজ সিস্টেমে আর কি পুরো ইনস্টিটিউশন চলতো। তো সেখানে আর কি চাইনিজদের ক্ষেত্রে আর কি শিক্ষকের সাথে ছাত্রছাত্রীদের মানে দায়িত্ববোধ সম্পর্ক এবং মানে তাদের এডুকেশন কোয়ালিটি, ডেডিকেশন, অনেক কিছু মানে জানার সুযোগ হয়। তার পরবর্তীতে আমি নরওয়েতে যাই, নরওয়েতে পড়াশোনা করি এবং তার পরবর্তীতে জার্মানিতে যাই, সেখানেও পড়াশোনা করি। তো সব মিলিয়ে মোট 6টা দেশের সিস্টেমে পড়াশোনা করা হয়। এই সব সিস্টেমের মধ্যে আসলে এক একজন এক একভাবে ভালো। ব্রিটিশ সিস্টেম খুবই ভালো লেগেছিল। আমি যখন ইন্টারে লেখাপড়া করতাম, আমার মনে হতো যে মানে পড়াশোনা পৃথিবীতে ভালো লাগার কিছু না, মানে এইটা ভালো লাগাটা অস্বাভাবিক। এবং দেখা গেল যে ফিজিক্সকে আমার মনে হতো পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর একটা সাবজেক্ট, কিন্তু যেই মাত্র আমি এ লেভেলের বই পড়া শুরু করি, আমার কাছে মনে হচ্ছে ফিজিক্সের চেয়ে আনন্দের কোনো সাবজেক্ট নেই এবং লেখাপড়াটার চেয়ে আনন্দেরও কোনো বিষয় নেই। তো যে জিনিসটাকে আমি আমার মানে জীবনের সবচেয়ে একটা মানে পেইনের একটা অংশ হিসেবে গ্রহণ করেছিলাম, সেই জিনিসটা জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিষয় হয়ে গেল। এবং তখন দেখা গেল সারাদিন পড়াশোনা করতেছি, এটাই ভালো লাগতেছে। তখন যদি অন্য কোনো কাজে ডাক দেয়, তখন আর যাইতে ইচ্ছা করে না। তখন না না, আমি আমার পড়তে ভালো লাগে, আমি যাব না। এটার মধ্যে আনন্দ এত এত ভালো লাগে যে সেটা ছেড়ে মানুষ তো অন্য কাজ করতে পারে না। যেমন যে খেলতে পছন্দ করে, তাই খেলা ছেড়ে অন্য কাজ করতে গেলে তার ইচ্ছা করে না। তো আমার কাছে পড়াটা সেই রকম আনন্দের মনে হয়েছিল। আমেরিকার সিস্টেমটা মনে হয়েছিল ব্রিটিশদের তুলনায় আরেকটু সহজ। ওটা প্রায় একই সিলেবাস, বাংলাদেশ বলেন, আমেরিকা বলেন, ব্রিটেন, সিলেবাসটা কাছাকাছি, কিন্তু আমাদের এই যে কোয়ালিটিটা, সেটা হচ্ছে ডিফারেন্সটা। তো আমেরিকাটাও খারাপ না, অবশ্যই ভালো। হয়তো ব্রিটেনেরটা আরও মানে আমার মনে হয়েছিল আরও একটু অ্যাডভান্সড পড়াশোনা। এ লেভেল অবশ্যই একটু অ্যাডভান্সই, সেটা তো আসলে মানা নেই। আর নরওয়ের পড়াশোনা অত্যন্ত ভালো। আসলে নরওয়েতে স্টুডেন্টদের যে পরিমাণ ফ্রিডম দেয়, মানে যে পরিমাণ একজন ছাত্রছাত্রীর নিজ ব্যক্তিসত্তাটা প্রকাশ করতে পারে, সেইটা অসাধারণ। এবং এটার যে সুফল, সেটাও কি চোখে দেখেছি। আর জার্মানিটা নরওয়ের তুলনায় একটু হয়তো একটু খারাপ বলবো, কিন্তু অনেক ভালো, কিন্তু হয়তো নরওয়ের তুলনায় একটু পিছিয়ে। চীনেরটাও অসাধারণ, বিশেষ করে চীনের যে শিক্ষক শিক্ষিকাদের সাথে যে ছাত্রছাত্রীর সম্পর্কটা, সেটা আসলে অনন্য উচ্চতায় নিয়ে যায় তাদের পড়াশোনাটাকে। এই জিনিসটা একটা ইউনিক জিনিস, যে একটা ছাত্রছাত্রী ভালো করছে কি খারাপ করছে, শিক্ষক বা শিক্ষিকা ওটা দায়িত্ব নেয়। এবং কেউ খারাপ করলে এটাকে নিজের ব্যর্থতা মনে করে, কেউ ভালো করলে এটাকে নিজের সফলতা মনে করে। সেজন্য ক্লাসের প্রত্যেকে যেন ভালো করে,
সেদিকে নজর থাকে। আচ্ছা, নরওয়েতে কিন্তু দেখা গেল যে আমাদেরকে অনেক স্বাধীনতা দিচ্ছে, আমাদের ব্যক্তি চিন্তা গবেষণার জায়গা দিচ্ছে, কিন্তু আমি ভালো করি কি খারাপ করি শিক্ষক এটার দায়িত্বটা ওইভাবে কানেকশনটা নাই। একজন খারাপ করলো, এটা আমার ব্যর্থতা, আমি ভালো করলাম, এটা আমার সাফল্য। কিন্তু চীনে দেখলাম যে প্রতিটা স্টুডেন্ট যেন ভালো করতে পারে সেটার জন্য আসলে এই শিক্ষক বা শিক্ষিকা মানে নিজে অ্যাটাচড হয়ে জায়গা। এবং আরও দেখলাম যে এদের ডেডিকেশনটা কি পরিমাণ, যে আমার এখনো মনে আছে একবার আমরা ক্লাস করছিলাম, তো আমাদের শিক্ষিকার হাত দিয়ে হঠাৎ রক্ত পড়া শুরু করলো, কেমন মানে রক্তে ভেসে যাচ্ছে। তাই আমি বললাম এত রক্ত কেন পড়ছে? পরে দেখলাম যে এখানে ব্যান্ডেজ করা। তো আগের দিন রান্না করার সময় মানে কাটার সময় হাত কাটা গেছে, তো ব্যান্ডেজ করে ক্লাসে আসতে গেছে, রক্ত ঝরে পড়তেছে। তো আমরা তো সবাই চিন্তিত, মানে কি। তো উনি বললেন না কিছু হয় না, আমি আসতেছি। তো উনি টিচার্স রুমে গেলাম, আমরাও টিচার্স রুমে গেলাম। তো বললো কি যে না ওখানে সময় নষ্ট করো না, আরেকজন টিচারকে পাঠিয়ে দিল যে তুমি ক্লাস নেওয়া শুরু করো। তো উনি যেই জায়গায় ক্লাস নেওয়া মানে স্টপ করেছে রক্তের কারণে, ওই জায়গা থেকে ক্লাস শুরু হয়েছে। ক্লাস করতে করতে 5 মিনিটের মধ্যে ক্লাস করালো, এর মাঝে হাত ব্যান্ডেজ করে উনি চলে আসলো। তারপর বললো আবার তুমি যাও। ঠিক যেখান থেকে শেষ করেছে মানে দ্বিতীয় জন, ওখান থেকে আবার শুরু করে পুরা ক্লাস এক হাতে শেষ করে পুরা ক্লাস এইভাবে আসছিল। একটা মানে মিনিটের জন্য মনে হয়নি যে লেখাপড়া কোনো ক্ষতি হয়েছে। এবং সিস্টেমটাও ভালো, মানে এডুকেশন জিনিসটা আমরা দেখি কিভাবে পেইন হিসেবে উপর চাপায় দেওয়া একটা জিনিস হিসেবে, একটা মুখস্থ করা, একটা হচ্ছে কি যে বিরক্তির একটা জিনিস হিসেবে। তার কারণ কিন্তু আমরা না, আমাদের দেশের ছেলে মেয়েরা যখন বিদেশে যায় তারা কিন্তু ঠিকই ভালো করতে পারে। আমাদের দেশে লেখাপড়া হচ্ছে কি যে এমন বানাইছে যেটা হচ্ছে একটা মানুষকে ঘৃণা করার জন্য যেভাবে বানানো সম্ভব, ঠিক আমাদের পড়াশোনাটাকে ওইভাবে তৈরি করা হয়েছে। আর সত্যিকার অর্থে কিন্তু লেখাপড়া হচ্ছে ভালোবাসার ভালো লাগার একটা জিনিস। আমি সারা জীবন লেখাপড়াকে ভালোই বেসে গেছি এরপর থেকে, কিন্তু তার আগের পুরোটা জীবন লেখাপড়াকে ঘৃণাই করে গেছি। তো আমি তো একই মানুষ আছি। তাহলে আপনি বলেন কোন দেশের লেখাপড়াটা সবচেয়ে খারাপ ছিল? আর ভালো বললে নরওয়ে, আমেরিকা, চীন, ব্রিটেন, এই চারটাই টপ 5 স্টার বলবো। জার্মানিটাকে আমার দৃষ্টিতে 4 স্টার, কারণ মনে হয়েছে ওরা আরেকটু আগায়। আর আমাদের দেশে এটা 1 স্টার, এটাকে এটা লেখাপড়াই বলা যায় না আর কি। মানে ধরেন একটা জায়গায় হোটেল হইলে তো আপনি স্টার দিবেন, সেটা হোটেলের পর্যায়ে পড়ে না, বসতে এটা কিন্তু হোটেল বলা, মানে এটা স্টারের ক্যাটাগরিতে পড়বে না, কোনো ক্যাটাগরি না, লেখাপড়াই না। আচ্ছা, তাহলে যেটা আপনি বললেন যে এই কয়েকটা দেশের কথা, তাদের সিস্টেম ভালো, আর ওই সমস্ত দেশে তো আনএমপ্লয়মেন্টও আছে নিশ্চয়ই। তো এখন এত ভালো এডুকেশন সিস্টেমে আনএমপ্লয়মেন্টটা কেন আছে? মানে এটার পেছনে কারণ কি হতে পারে? না এখন আনএমপ্লয়মেন্ট তো আছে, এটা তো অস্বীকার করছি না। যেমন নরওয়েতে ইউথ আনএমপ্লয়মেন্ট একটা বিষয়, এমন না যে এটা একটা ক্রিটিক্যাল ইস্যু আমাদের দেশের মতো, কিন্তু অবশ্যই আছে। জার্মানিতেও আছে, এমনকি আপনার চীনেও আছে, আমেরিকাতে তো আছেই। তো একটা জিনিস দেখেন, নরওয়ে বলেন, জার্মানি বলেন, বা আমেরিকা বলেন, বা ব্রিটেনও বলেন, এই দেশগুলোতে সারা বিশ্ব থেকে ট্যালেন্টরা যাচ্ছে না? আচ্ছা, তো এখন সারা বিশ্বের টপটা যদি একটা দেশে আসে, সেই দেশের বায়োলজিক্যালি তো মানে যারা লোয়ারে থাকে তারা তো আসলে কম্পিট করে চাকরি পাবে না। ধরা যাক আমাদের দেশে একজন সেরা ইঞ্জিনিয়ার, সে চলে গেল, কেমন, বা ওখানে ছাত্র অবস্থায় গেল, বা এখানে হয়তো সে নিজে ইঞ্জিনিয়ারিং করে ভালো করছে, কাজ কর্ম দিয়ে উঠছে, সে চলে গেল। এখন ওই দেশের সব ইঞ্জিনিয়ার তো ওয়ার্ল্ডের টপ ক্লাস হবে না, কিছু তো বাদ পড়বেই। কারণ একটা জাতির সবাই তো ওয়ার্ল্ডের টপ হইতে পারে না। আবার আমাদের দেশে যে ওয়ার্কার, সবচেয়ে ডেডিকেটেড ওয়ার্কার, সবচেয়ে মানে দক্ষ ওয়ার্কার, সে ওখানে চলে যাচ্ছে, সুইপার ওখানে চলে যাচ্ছে। এখন ওদের দেশে যারা ন্যাচারালি জন্মাইছে ওরা সবাই যে পৃথিবীর সেরা হবে সেটা তো না। তো এইভাবে যদি সারা দুনিয়া থেকে যায়, আনএমপ্লয়মেন্ট তো থাকবেই, এটা একটা বিষয়। তারপরেও যে পরিমাণ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে সেটা অফকোর্স মানে প্রশংসনীয়। বাংলাদেশকে আমি অপছন্দ করি না, বাংলাদেশকে ভালোবাসি। অনেকে ভাবে দেশের প্রতি বিতৃষ্ণা, না, দেশের প্রতি বিতৃষ্ণা থাকলে তো হয়তো দেশে থাকতাম না। আমাদের দেশে এডুকেশন সিস্টেমের নামে শিক্ষার্থীদেরকে যে টর্চার করা হয় আমি সেটার এগেনস্টে, এবং যে সময় নষ্ট করা হয় আমি সেটার এগেনস্টে। আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলা
একটা টর্চারের মধ্যে দিয়ে পার হয়েছে এবং কিছু শিখি নেই। সো আমি এটার আগেনস্টে অফকোর্স। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখন সারা দুনিয়া থেকে ট্যালেন্টরা যদি এক জায়গায় যায়, তখন সেই দেশে যারা ন্যাচারালি জন্মগ্রহণ করেছে তারা তো আসলে কিছু আনএমপ্লয়মেন্ট থাকতেই পারে। এমনকি তারপরেও আমি বলবো যে তাদের দেশে বেকারত্ব অনেক কম, এমনকি চীনেও বেকারত্ব কম। আর কিছু বেকারত্ব এমনিতেও সবসময় থাকবে, কারণ একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে জয়েন করার মাঝে কিছু সময় বেকার থাকেন। আবার আপনি যখন প্রথম পাস করার পরে চাকরি খোঁজেন, তখন দেখা গেলো আপনার এক্সপিরিয়েন্স থাকে না। সো ওই পরিমাণ হয়তো জব অপরচুনিটি আপনার থাকে না, কারণ আপনার তো এক্সপিরিয়েন্স নাই। সো এখানে একটা ফ্রিকশন থাকে, আস্তে আস্তে সবাই চাকরি পায়। আবার ধরেন আপনার এই কিছু সোসাইটিতে হচ্ছে কি যে বার্থ রেট কমে আসছে, মানে জন্মহার কমে আসছে। সো দেখা গেল যে অল্প বয়সী যারা, তাদের মানে পরিমাণটা কমে যাওয়ায় তো মানে ট্যাক্স বার্ডেন বা ইত্যাদি ক্রিয়েট হয়েছে, এবং সমাজ এক ধরনের মানে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কমে আসছে। তো এইসব বিভিন্ন কারণে আনএমপ্লয়মেন্ট হয়। মানে শুধুমাত্র আনএমপ্লয়মেন্ট আছে দেখে মানে এটা লেখাপড়ার ব্যর্থতা, এটা আসলে পুরোপুরি ওইভাবেও বলা যায় না। আসলে আমরা তো মানুষ, আমাদের ইন্টেলিজেন্স লেভেলও একটা ব্যাপার। তার ওই সিস্টেমও আরো ইমপ্রুভ হইতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মানে দুইটাকে একদম লিঙ্ক করে দেওয়া যায়, আনএমপ্লয়মেন্ট না ওখানেও ব্যর্থতা আছে, ব্যর্থতা থাকতেই পারে, তবে এটা আনএমপ্লয়মেন্ট দিয়ে আসলে মানে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব না। তো যেটা আপনি বললেন একটু আগে যে ইমপ্রুভমেন্টের সুযোগ থাকতে পারে, অফকোর্স। তো ওই ইমপ্রুভমেন্টের সুযোগগুলো আসলে ওই সমস্ত দেশে কি হতে পারে? আমি আস্তে আস্তে বাংলাদেশের কনটেক্সটে আসবো, বাট যেহেতু তারা অনেক ভালো করছে এবং আনএমপ্লয়মেন্টও আছে, বাট সেটা ওভাবে সিগনিফিকেন্ট না, কিন্তু আবার ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। আপনার মতে কি কি ইমপ্রুভমেন্টগুলো তাদের করা উচিত বলে মনে করেন, ফ্রম গভর্নমেন্ট সেক্টর অথবা প্রাইভেট সেক্টর থেকে? একটা জিনিস দেখি, আমি দুইটা সমস্যা বলি। যেমন চীনের একটা সমস্যা হচ্ছে, যদিও টিচার ওই পরিমাণ দায়িত্ব নিয়ে ভালোবাসা নিয়ে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করে এবং এডুকেশন কোয়ালিটি যথেষ্ট ভালো, তারপরে দেখা যায় সেখানে অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের স্বাধীনতাটা কিছু কম থাকে। দেখা গেল যে অ্যাম্বাসেডর আসলো, তার সামনে বক্তৃতা দিতে হয়, বক্তৃতাটা মুখস্থ করে আগে চেক করে ওইভাবে দিতে হয়। কারণ আমার মন চাইলে আমি এইভাবে দিলাম, হইলো না। আবার দেখা গেল যে কিছু ক্ষেত্রে মুখস্থর কিছু বিষয় থাকে যেটা বাজে, এগুলো আবার নরওয়েতে একদম নাই। কিন্তু আবার নরওয়েতে টিচারও স্বাধীন, ছাত্রছাত্রীও স্বাধীন। ওখানে যদি আবার আমি ভাবি চীনের মতন দায়িত্বশীলতা, নরওয়ের মতন স্বাধীনতা, দুইটা যদি একত্রে আসতে পারতো, সেটা আমার মনে একটা সেরা হতো। আবার আরেকটা ইমপ্রুভমেন্টের জায়গা থাকে এইভাবে, ধরা যাক বাংলাদেশে আমরা যখন একটা ইউনিভার্সিটিতে পড়ি, আমরা হচ্ছে অনেকটা ফ্যাক্টরিতে মেশিন প্রোডাকশনের মতন ঢুকি। তো মনে করেন যে একটা ফ্যাক্টরি লাইন কি হয়, প্রথমে এই বুতাম মারবে, তারপর হচ্ছে কি যেখানে কাট করবে, তারপরে সেলাই করবে, মানে একে কিন্তু এর থেকে বাইর হওয়ার উপায় নাই, এই লাইনের মধ্যে দিয়ে যাবে, এগুলো পড়বে, একে এইভাবে তৈরি হবে। কিন্তু আমি কিন্তু চাইলে এই কোর্স করব, ওই কোর্স করব না, এই শিক্ষকের কাছে এটা শিখবো, ওখান থেকে ওইটা শিখবো, এই সুযোগ নেই। সেটা হয়তো নরওয়েতে একটু বেশি ছিল বা অনেক বেশি ছিল, যে আমি কোর্স দেখতাম, কোন কোর্স আমার পছন্দ, কোন কোর্সে প্রি রিকুইজিট কি, ওইভাবে করে আমি আমার নিজের মতন করে ডিজাইন করতে পারতাম। কিন্তু আমাকে একটা ইউনিভার্সিটির মধ্যেই থাকতে হবে। স্বাধীনতা তো আরও বাড়তে পারতো যদি আমি নরওয়ের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কোন ইউনিভার্সিটি কোন কোর্সে কোন শিক্ষক কি ভালো, আমি পুরা এইভাবে এক্সপ্লোর করতে পারতাম। যেটা হয়তো আগের দিনে অনেকটা গুরুগৃহ ভিত্তিক, ওস্তাদ ভিত্তিক শিক্ষা ছিল। কোন ওস্তাদের থেকে কি শিখবো, কোন গুরু থেকে আমি কি আরম্ভ করবো, এটা আমি বাছাই করে করি। এটা খুবই ভালো একটা সিস্টেম। সো আরও স্বাধীনতা চাইলে বাড়ানো সম্ভব, এবং শিক্ষকের সাথে ছাত্রছাত্রীর সম্পর্কটা আরও সুন্দর হতে পারে। আর এই সবগুলো দেশে গবেষণা ভিত্তিক শিক্ষা আছে, যেটা প্রশংসনীয়, এবং চিন্তাশীলতার জায়গা আছে, ক্রিয়েটিভিটির জায়গা আছে। তো এরকম কিছু ইমপ্রুভমেন্ট করা সম্ভব। আর আপনি যেটা বলছেন যে ইমপ্রুভমেন্টের জন্য সরকারের কতটুকু দেয়, বেসরকারি কতটুকু দেয়, আমি মনে করি ইমপ্রুভমেন্ট মূলত বেসরকারি উদ্যোগেই আসে, এবং ওইটাকে আমি মনে করি যে আরও প্রশংসনীয়। কারণ সরকার কিন্তু আসলে দিন শেষে নিজের পক্ষেই নিয়ে যাবে। কথার কথা, আপনার স্বাধীন চিন্তা বলল সরকারের এই কাজটা ভুল, বা আমাদের দেশে এই সিস্টেম হওয়া উচিত না, বা যেটা হচ্ছে সরকারের মূল এস্টাবলিশমেন্টের এগেনস্টে গেল, সেটা কিন্তু আবার সে অ্যাকসেপ্টও করতে পারবে না। সো এখানেই একটা স্বাধীনতার বাধা, এবং খুব দ্রুত ইনোভেশনকে ক্যাচ করা, পরিবর্তনকে গ্রহণ করা, এবং হচ্ছে কি যে ব্যক্তি উদ্যোগ যেটা বলে, ওইটা দিয়ে সেরাটা দেওয়া, এই মোটিভেশনটা আসলে সরকারি প্রতিষ্ঠানে থাকে না।
তো সেই জন্য আমি মনে করি বেসরকারি উদ্যোগকে আরো বেশি স্বাগত জানানো উচিত এবং সরকারের ভূমিকা ছোট করা উচিত। খুব সুন্দর করে বললেন। এখানে আমার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে এই ইমপ্রুভমেন্টের জায়গাটাতেই, এই দেশগুলো যেহেতু ভালো করছে, এডুকেশন সিস্টেম নিয়েও তাদের ভালো নাম আছে, আপনি তো খুব বুঝিয়ে বললেন। তো এই দেশগুলোর এডুকেশন সিস্টেম এখনকার এই অনলাইন অথবা এআইয়ের যুগে বাংলাদেশ অথবা বাংলাদেশের মতো দেশগুলো কিভাবে সুবিধা পেতে পারে? আপনার কি মনে হয় সুযোগ আছে ভবিষ্যতে? বাংলাদেশে এআই নিয়ে যখন বললেন, আমরা যখন স্টুডেন্ট ছিলাম রিপোর্ট রাইটিং করতে হতো প্রত্যেকটা কোর্সে, এবং শিক্ষকেরও কিন্তু আমাদের ইউনিভার্সিটিগুলোতে অত মানে নিজের ইচ্ছা মতন কোর্স নিব এরকম উপায় নেই। এগুলো সব শিক্ষককে বলে একটা প্রেজেন্টেশন নিতে হবে, একটা মিড টার্ম নিতে হবে, একটা ফাইনাল নিতে হবে, একটা রিপোর্ট দিতে হবে, মানে যেটা হচ্ছে কি যে শিক্ষকেরও যে ক্রিয়েটিভ আইডিয়া এটার জন্য বাধাগ্রস্ত। আর যদি এটা আমার গুরু গৃহভিত্তিক হতো কিংবা শিক্ষকের স্বাধীনতাটা আরও বেশি হতো তাহলে কিন্তু এরকম হতো না। এই ক্ষেত্রেও আবার নরের উদাহরণ টানতে হয়, সেখানে এক এক শিক্ষক এক একভাবে কোর্স নেবে এবং ওই স্বাধীনতা ওখানে আছে, যেটা এবং ফলাফলটা খুব ভালো। তো এআই এর যুগে এসে এই বেশিরভাগ জিনিসকে অবসোলিট করে দিচ্ছে। যেমন রিপোর্ট রাইটিং, আমি নিজেও শিক্ষক ছিলাম এবং এখনও আছি, তো কোনোভাবেই আমি রিপোর্ট এইভাবে দিতে পারছি না যে এআই দিয়ে করা সম্ভব না। যত চেষ্টাই করেছি নিজেই ওই কোশ্চেনটা কঠিনভাবে, মানে অমুক গ্রামে বাংলাদেশের এই যদি হয়, তারপরে ওইটার সাথে এটা তুলনা করে এইটার উপর এই রিসার্চ নিয়ে এর সাথে সাথে আরও সুন্দর করে দিচ্ছে। তো এখন হচ্ছে রিপোর্ট রাইটিং জিনিসটা পৃথিবী থেকে উঠাই দেওয়া উচিত, কেমন? আর আমাদের দেশে শিক্ষক আর পরীক্ষা যদি আমাদের মূল্যায়ন যদি না বদলায়, এআই এসে আমাদের দেশকে খুব একটা পরিবর্তন করতে পারবে বলে মনে হয় না। কারণ দিন শেষে তো আপনার সার্টিফিকেটেই দেখা হবে, আপনি এআই দিয়ে অনেক কিছু শিখছেন, লাভ নাই তো, তাই না? কেউ কি বলবে এআই দিয়ে কিছু শিখছে আসলে বিষয়টা এভাবে কাজ করে না। তো আমাদের দেশের যে সিস্টেম, এই সিস্টেমে এআই এসে দেশকে খুব একটা বেশি কিছু দিতে পারবে না। তবে হ্যাঁ, কেউ যদি আর কি নিজে এআই দিয়ে শিখে নিজে কাজ বা ব্যবসা করে উঠতে চায়, তার জন্য হয়তো এই সুযোগটা আগেও ছিল। আগে সার্চ করতে 10 মিনিট লাগতো, এটা এখন 2 মিনিটে হবে, হয়তো আরাম হলো একটুই। তো সেই ক্ষেত্রে মানে আমাদের বাংলাদেশে আসি এখন, আমাদের দেশে তো আমরা সবাই বলি যে মার্কেটের যে ডিমান্ড, যে ধরনের রিসোর্স চায়, এডুকেশন সিস্টেম অথবা ইউনিভার্সিটিগুলো সেভাবে আসলে প্রোভাইড করতে পারছে না। এবং অলওয়েজ দেয়ার ইজ এ গ্যাপ। এটা ওই প্র্যাকটিশনাররা বলে, যারা ইউনিভার্সিটিতে আপনাকে স্কিলও শিখাচ্ছে না। হ্যাঁ, তো ইউনিভার্সিটি কিন্তু আপনাকে স্কিল শিখায় না। তারা কি শিখায়? সময় নষ্ট করা। আচ্ছা, ইউনিভার্সিটিতে আপনি যান কেন? মানে আমাদের যুবক যুবতীদেরকে যদি ইউনিভার্সিটি কেন যাও, কি বলে তারা? কি বলে? পড়ালেখা করতে চায়, তাই তো বলে না। আচ্ছা, কি বলে? সার্টিফিকেটের জন্য। লেখাপড়া করতে কেউ যায় না, তারা কিন্তু বলে না। আমি তো শিক্ষক, আমাদের স্যার আমিও কয়েকটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, ইউনিভার্সিটিতে যায় সার্টিফিকেটের জন্য। এই কথাটা কি ভুল? না, এটা ভুল না, এটা ভুল না। তাহলে তারা যায় সার্টিফিকেটের জন্য। আচ্ছা, কেন সার্টিফিকেট লাগবে? চাকরির জন্য। লেখাপড়া কই এখানে? শিক্ষক কেন যায় ইউনিভার্সিটিতে? বেতনের জন্য, রিকগনিশনের জন্য, পড়ানোর জন্য কিন্তু যায় না। ওকে। সো ওভারঅল ফুল সিস্টেমটা টাইম ওয়েস্টিং একটা মেশিন। ইউনিভার্সিটি বাংলাদেশ টাইম ওয়েস্টিং মেশিন, এটা তো স্কিল ডেভেলপমেন্ট কোনো মেশিন না। তো স্কিল ডেভেলপমেন্ট হবে কোথা থেকে? মানে আপনি তো আশা করতে পারেন না যে কথা আমি একটা কাগজ কাটার মেশিন বানালাম, আপনি তো আশা করতে পারেন না যে এটা পরীক্ষা দিবে। ওর কাজই হচ্ছে কাগজ কাটা। ইট ইজ মেন্ট ফর দিস জব। তো আমাদের ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্ট যায় সার্টিফিকেটের জন্য, লেখাপড়া হয়েছে কি না হয়েছে এটা তার কাছে কখনোই ম্যাটার না। একটা দামি সার্টিফিকেট হলেই চলবে। যেই শিক্ষক কম পড়ায় ভালো গ্রেড দেয় সেই শিক্ষক তত ভালো। ইউনিভার্সিটি চায় স্টুডেন্ট বেশি আসুক, টাকাটা পাক। শিক্ষক চায় বেতনটা পাই, শ্রম হবে কম, রিকগনিশনটা হবে ভালো। কেউ তো লেখাপড়াটা নন এক্সিস্টেন্ট না। তো এটা সবকিছু জেনে শুনে এই সিস্টেমটা চলছে। তো এটা বন্ধ হবে কবে, বা কোনো সম্ভাবনা কি আপনি দেখতে পান? আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি বাংলাদেশের দুর্নীতি বন্ধ হবে কবে, এটার একটা ডেট দেন তো। ডেট তো দেওয়া যাবে না, বাট একটা বিষয় তো বলা যেতে পারে যে এখানে আমরা সবাই ভালো হয়ে গেলেনি। সবাই তো ভালো না, সবাই ভালো হয়ে গেলে দুর্নীতি
আমার কাছে আমরা সবাই ভালো হয়ে যাবো, দেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে, এটাই তো নাকি? না, আমার কাছে এটা মনে হয় সবার আগে একজন লিডার দরকার, যিনি কিনা আসলে সবাইকে লিড করবে, গাইডলাইন দিবে, আশা দেখাবে, স্বপ্ন দেখাবে, মানুষজন ইন্সপায়ার্ড হবে। তো বর্তমান লিডার তো আশা দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে না। আপনি লিডার হলে আপনি একা দেশ বদলাতেন এই জাতিটাকে নিয়ে নাকি নতুন কোনো জাতিকে নিয়ে? কথার কথা আপনি জাপানের লিডার হলেন বা নরওয়ের লিডার হলেন, আপনি তেমন কিছুই করলেন না, দেশ উচ্ছন্নে যাবে। ওইখানে তো একটু আমার প্রশ্নটার উত্তর দেন, দেশ কি উচ্ছন্নে চলে যাবে? যাবে না, যাবে না। ঠিক তেমনি একটা উচ্ছন্ন জাতির লিডার যদি দক্ষ হয়, দেশ বদলায় যাবে না? তো উত্তর পেয়ে গেছেন না? আপনি যে বললেন লিডার, লিডার না, উত্তরটা হচ্ছে সবাই যেদিন বদলাবে। সবাই বদলাবে, ওইটাই তো, সবাই বদলালে আর লিডারের দিকে তাকাতে হবে না তো। আচ্ছা, ওকে। আসলে সবাইকে বদলানো সম্ভব? এটা একটা প্র্যাকটিক্যাল সলিউশন না, আমি কি বলছি এটা সম্ভব? তাহলে আমাদের কোনো আশা নাই নাকি? আসলে মনে করেন যে আমি আর আপনি মনে করেন যে একটা জিনিস কি ধরেন, সংস্কার আর পরিবর্তন, মানে আমরা সবসময় যখন কথা বলি সংস্কারের ভিত্তিতে কথা বলি, কিন্তু যে জিনিসটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা সংস্কার হয় না, ওটা পরিবর্তন করতে হয়। ওইটা তো বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। তো এখন আপনি আর আমি দাবা খেলছি, আমি হচ্ছে যে দাবা খেলা পারি না, আপনি পারেন, আমি তো বারবার হারতেই থাকবো। তখন আমি বলছি না, দাবার বোর্ডের মধ্যে থেকেই আমাকে ওই মানে সংস্কার করে, এটা হয় না। নিয়ম কি, দাবার বোর্ডটা ফেলে দিয়ে আমি যে খেলা পারি ওইটা এবার খেলো। এটা কি পুরো সিস্টেম চেঞ্জ করা একটা। তো বাংলাদেশে যে এডুকেশন বর্তমানে যে অবস্থা আছে, যে শিক্ষক, যে হচ্ছে শিক্ষাবিদ, মানে যে অফিসিয়ালস, স্টুডেন্টদের যে এক্সপেকটেশন এবং ইউনিভার্সিটির যে এক্সপেকটেশন, এই সব কিছু কি ঠিক রেখে আপনি জাস্ট একটু একটু করে মানে আশা করবেন যে সব বদলায় যাবে, জিনিসটা এটা না। তবে এখন আপনি বলতে পারেন যে কি ধরনের বৈপ্লবিক পরিবর্তন হয়তো আমরা আনতে পারি। হ্যাঁ, তো ওইটা তো আসলে লম্বা আলোচনা। এখন আমার মতে যে বৈপ্লবিক পরিবর্তন না হলেও মানে যে ওটা হিসেবে এক ধরনের ওইটা বলা যায় যে যেটা আমি মনে হয় করতে পারি, সেটা হচ্ছে ইউনিভার্সিটি বলেন বা স্কুল কলেজ বলেন, বিশেষ করে স্কুল কলেজ থেকে তো আমরা সব তৈরি হয়ে উঠি। এই জায়গাটা আসলে আমাদের যে সরকারি প্রতিষ্ঠান, সরকারি সিলেবাস, সরকারি বই, এইসব কিছু আসলে আমাদের উন্নয়নের পথে একটা বাধা। এটাকে সম্পূর্ণ বেসরকারীকরণ করে এবং গবেষণা ভিত্তিক বা গবেষণা অত কিছু বলার দরকার নেই, সোজা বাংলায় বেসরকারি উদ্যোগে ছেড়ে দিতে হবে। আমাদের স্কুলের সিলেবাস কী হবে, বই কোনটা হবে এবং শিক্ষক কী হবে, এগুলা স্বাধীন হবে। সরকার মনে চাইলো একে স্কুলে এনে বসালো, সরকার মনে চাইলো একে দিয়ে বই লেখালো, মনে চাইলো এই বইটা সবাইকে পড়তেই হবে, হ্যাঁ, এবং মনে চাইলো এই ক্লাস থেকে এই ক্লাসে উঠতে 1 বছরই লাগবে, এই সব কিছু বাতিল করতে হবে। আমার যদি মনে হয় যে 12 বছরে আমি ইন্টার দেওয়ার ব্যাপারে কম্পিটেন্ট, আমি 12 বছর ইন্টার দিব। আমার যদি মনে হয় আমি 22 বছরেও কম্পিটেন্ট না, আমি 22 বছরে দিব। এটা আমার মানে যার যে মেধা ওই অনুযায়ী সে তার পেজ ঠিক করবে। তারপর হচ্ছে কি যে একটা স্কুলে কার বই পড়াবে, কোন ব্যক্তি লেখা বই পড়াবে, তো একই সাবজেক্টের উপর বিভিন্ন লেখকের বই থাকবে। সাবজেক্টটার একটা ব্রড কিছু ক্যাটাগরি থাকবে যে এই টপিক যেন কাভার হয়, কিন্তু ওইটা হচ্ছে কি যে তাহলে অনেক লেখক তৈরি হবে যারা হচ্ছে কি যে মেধা দিয়ে ভালো বই লেখে আসলে মার্কেটটা পাওয়ার চেষ্টা করবে। সো এইভাবে এই জায়গায় একটা মেধার খেলা চলবে। মানে সরকার মনে চাইলে 5 জনকে দিয়ে একটা বই লেখা ফেলো, এটা আবার সবাইকে পড়তে হবে, এটাও হবে না। তারপরে পরীক্ষায় কোশ্চেন কি হবে, কোশ্চেনটা সরকারি কোশ্চেনে সবাই পরীক্ষা দিবে, এটা আমি মনে করি বন্ধ করা উচিত। বরং একটা স্কুল তার কোয়ালিটি অনুযায়ী, তার হচ্ছে কি যে হেরিটেজ অনুযায়ী সে তার মতন করে অ্যাসেস করবে, এবং যে স্কুলের প্রেস্টিজিয়াস যার গ্রেড যেরকম সেইভাবে আমাদের মার্কেটে ওর সুনাম হবে। কেমন, ওর ভিত্তিতে হচ্ছে ইউনিভার্সিটিগুলো নিবে, এবং ইউনিভার্সিটি চাইলে আলাদা অ্যাডমিশন নিতে পারে যে যার মতন করে, ওইটা নিয়ে আমার আপত্তি নেই। বা স্কুল ভালো স্কুল থেকে যদি ওই গ্রেডটা পায়, কারণ আপনি বলতে পারেন হাজার হাজার স্কুল আছে, হয়তো অনেকে চিনবে না, ওইটা আসলে ওই সিস্টেমটা না থাকে সবই তো অসম্ভব মনে হচ্ছে। ওই সিস্টেমটা আসবে আস্তে আস্তে, কি একটা ফর্মালাইজড হয়ে যাবে জিনিসটা। এখন কথার কথা আমেরিকায় সিস্টেমটা আছে, এমন না যে আমেরিকা থেকে অনুকরণ করে বলতে হয়, আসলে আমরা তো নিজের বিবেক দিয়ে অনেক কিছু বুঝতে পারি। তো যাই হোক, এটা আমার নিজে ক্রেডিট নিচ্ছে না, অনেকে বলবে যেন উনি হয়তো নিজেই বুঝতে পারে, আমরা সবাই বুঝতে পারি, মানে কথা তো লজিক্যাল।
এটা যে কোনো লজিক্যাল পার্সনই একই কনক্লুশনে আসবে। মানে কারণ কি, কারণ আমি যদি আমার পুরা জাতি কি পড়বে, কোনটাকে রাইট মনে করবে, কোনটাকে রং মনে করবে, এটা একটা অথরিটির হাতে তুলে দেই, সে তার জন্য যা ভালো সেটাকে বলবে রাইট, তার জন্য যা রং সেটাকে বলবে রং। সেজন্য দেখবেন যে আমি যুক্তি দিয়ে এবং অর্থনৈতিক থিওরি দিয়ে বিভিন্নভাবে প্রমাণ করছি যে সুদ অর্থনীতির জন্য খারাপ, কিন্তু ছোটবেলা থেকে আমরা সুদ কষার অঙ্কই করতেছি। কারণ কি, কারণ আমার যে যুক্তি এটাকে গ্রহণ করে এস্টাবলিশ করবে, এটা তো আসলে একটা প্রাইভেট ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে হয়। এখন যে অথরিটি, তার জন্য তো নিয়মিত সঞ্চয়পত্র সেটা তাকে সুদ নিতেই হবে। তো সে ছোটবেলা থেকে এভাবে ট্রেন করাই দিবে, ছোটবেলা থেকে শিখাবে সরকারের অনুগত হওয়া, সরকারকে বেশি কর দেওয়া, এগুলো হচ্ছে ভালো নাগরিকের লক্ষণ। কিন্তু এটা আমার জন্য ভালো কি খারাপ এটা আসলে তার কোনো ম্যাটার করে না। সো এই জায়গাতে পরিবর্তন এনে সরকারি ব্যবস্থাকে প্রাইভেটাইজেশন করার মধ্যে দিয়ে আমি মোটামুটি মনে করি বাংলাদেশে কিছুটা চেঞ্জ আসবে ইনশাল্লাহ। এবং যদি আমরা ফ্রিডমটা বাড়াই, ইউনিভার্সিটিগুলোকে ম্যাস প্রোডাকশনের মতন এই ধাপ না করে একটা স্টুডেন্ট চাইলে যে কোনো ইউনিভার্সিটি যে কোনো শিক্ষকের থেকে যে কোনো কোর্স করতে পারবে এবং ওই অনুযায়ী সে তার সার্টিফিকেট সাজাবে, তাইলে সেদিন আর সার্টিফিকেটের জন্য আমি পড়বো না, সেদিন কোন শিক্ষকের থেকে পড়তে পারছি, কার ক্লাসে এন্ট্রি করতে পারছি, কার কি গ্রেড পেয়েছি, এটা দিয়ে আমি রিয়েলি আমার পোর্টফোলিওটা সাজাবো। আপনার কি মনে হয় এটা আদৌ সম্ভব? এবং ইউনিভার্সিটিগুলোর পাশাপাশি যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো কাজ করছে তাদের সম্পর্কে আপনার মতামত কি? আসলে সম্ভব তো অনেক কিছুই ছিল না। উদাহরণস্বরূপ 24 সালে যা হয়েছে সেটা কি সম্ভব ছিল? একটা অসম্ভব জিনিসই তো সম্ভব হয়েছে। আসলে আমরা যখন সমস্যাটা আইডেন্টিফাই করি এবং সমাধানের জন্য একত্র হই, তখন আসলে সম্ভব। মনে করেন যে আমরা সমস্যা আইডেন্টিফাই করলাম, সমস্যাটা দূর করার জন্য সবাই রাস্তায় নামলাম, কিন্তু সমাধান কি হবে এটাই জানি না, তাহলে তো আসলে আগের জিনিসে আবার ফেরত আসবে। কারণ আগে তো আমাকে সলিউশন প্রপোজালটা নিয়ে তারপরেই তো এটার জন্য আমাকে ফাইট করতে হবে। তো আমরা যদি না জানি, আমরা যদি না চিন্তা করি, আমরা যদি সরকারি সিস্টেমের মধ্যে দিয়ে সবকিছু পাওয়ার চেষ্টা করি, আবার সরকারকে ব্লেম করি, আবার নিজে চিন্তা করি সরকারি চাকরি মানে আরামের চাকরি, আবার নিজে যদি মনে করি যে আসলে কি বলবো যে মানে পড়াশোনা না করে চাকরি পাবো, বা ইউনিভার্সিটিতে যাবো গল্প টল্প করতে, ইউনিভার্সিটিতে ঘোরাঘুরি করতে, ভালো সময় কাটাইতে, শুধু পরীক্ষার আগে রাতে পড়বো, তো এইটা তো আসলে আমরা যে আমাদের ক্ষতি করছি এগুলো নিয়ে তো কোনো আলোচনাই নেই, তাই না? আলোচনা কি? বেশি বেশি ইউনিভার্সিটিতে যাও, বেশি বেশি পাশ করো, বেশি বেশি চাকরি খোঁজো, বেশি বেশি টাকা কামাও। আমি যেগুলো বলছি এটা তো আলোচনাতেই নেই, আমি আলোচনাতে আনছি। তখন আলোচনাতে যদি না থাকে তো সম্ভব হবে কিভাবে? আপনি তো আশা করতে পারেন না রাত পোহানোর আগে বিপ্লব হবে, কিন্তু আমরা অজ্ঞ থেকে যাব, অসম্ভব ব্যাপারটা। তো মানুষ তৈরির কাজটাই আসলে ফার্স্টে করতে হবে। সরকারের থেকে আমার সিস্টেমটা যত বেশি প্রাইভেটাইজেশন করব তত বেশি উপকৃত হবে। এবং বর্তমানে যারা আমরা দেখেছি যে প্রথম যারা মানে প্রাইভেট ইউনিভার্সিটি যখন এনেছিল, তখন প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে অনেক মানে খারাপ ছিল, এবং দিন দিন আমরা দেখছি প্রাইভেট ইউনিভার্সিটি ভালোর থেকে ভালোই হচ্ছে। এবং বর্তমানে আমরা দেখছি বিভিন্ন ট্রেনিং সেন্টার হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হচ্ছে, চাকরিতে ঢোকার পর এমপ্লয়ার তার হচ্ছে কর্মচারীদের নিয়ে আবার ট্রেনিং করাচ্ছে। ইউনিভার্সিটিতে যদি কাজটা ঠিক মতন করতো, এগুলো তো দরকার ছিল না। কারেক্ট। তার মানে ইউনিভার্সিটিতে কিছু হয় না। সেই জন্য আমরা দেখি যে ক্যারিয়ারের দিকে ফোকাস করলে লেখাপড়া হয় না, কারণ লেখাপড়াটা হচ্ছে একটা অপ্রয়োজনীয় জিনিস, যেটা আমি আগে বলছি সময় নষ্ট করার মেশিন। তো এবং ওইটার দিকে যদি ফোকাস করি তাহলে আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয় না। সো তার মানে দিন শেষে কিন্তু আমরা বেসরকারি সমাধানে আসতেছি। এটা এমন না যে বেসরকারি সমাধানকে প্রপোজ মানে গ্লোরিফাই করার জন্য এগুলো বলতেছি, যেটা বাস্তব সেটাই বলছি। তো আসলে দিন শেষে আপনি যখন সলিউশন না থাকে, এখন কেউ যদি সরকার যদি ভালোভাবে কাজ করতো, যদিও অবশ্যই বেসরকারি পৃথিবীর সব দেশে সরকারি আগায় থাকে, এটা কোনো দেশের সরকার বেসরকারি আরও বেশি আগে আছে, এটা তো হয় না ইন জেনারেল। তো সেই হিসেবে আর বাংলাদেশের মতন দেশে তো আসলে এটার প্রশ্নই আসে না যে সরকারের হাতে কেউ দায়িত্ব দিবে। কেমন সরকারের হাতে দায়িত্ব দেওয়া মানে আমার 2 বছরের সন্তানকে আমার সংসারের দায়িত্ব দেওয়ার মতন অবস্থা বাংলাদেশে। তো এটা নিশ্চয়ই একটা পাগলের সিদ্ধান্ত, কিন্তু ওইটা নিয়ে আমরা সবাই ব্যস্ত। তো সেই জন্যই দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে মাসে মাসে টাকা দিয়ে তারপরে আমরা এখান থেকে ট্রেনিং করি, ওখান থেকে স্কিল ডেভেলপমেন্ট করি, তার চাকরিতে ঢোকার পর স্কিল ডেভেলপ হয়। তো এইভাবে দেখা গেল যে আসলে আমরা শিক্ষাটা অর্জন করছি। তো আমি পজিটিভলি দেখি যে বাংলাদেশে অনেকে আসলে
স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কর্মমুখী শিক্ষা নিয়ে কাজ করছে। তো এগুলো থাকলেই চলে, মাঝে মাঝে মানে এগুলো থাকলেই চলে। ইউনিভার্সিটি থাকা হয়তো খুব অল্প কিছু মানুষের জন্য দরকার যারা গবেষক হইতে যাবে। তো ওইভাবে যদি হয়তো খারাপ না। আর বর্তমানে যেভাবে চলছে আমি স্বাগত জানাই যারা তাদের জায়গা থেকে এই গ্যাপটা ফিল আপ করতে এগিয়ে আসছে, এটা নতুন ব্যবসা অপরচুনিটি তৈরি করছে এবং যারা শিখতে চায় তাদের জন্য নতুন দরজা উন্মুক্ত করছে অনেক ভালো এক্সপার্টের থেকে সরাসরি ট্রেনিং নেওয়ার। তো এটাই। ধন্যবাদ মাহিদুল ভাই আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে জানতে পারলাম আপনার কাছ থেকে, এডুকেশন সিস্টেম, স্কিল ডেভেলপমেন্ট, আনএমপ্লয়মেন্ট এবং বাংলাদেশে আমরা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা নিয়ে আপনি সুন্দর কিছু সমাধান দিয়েছেন। আশা করি যারা অডিয়েন্স আছে তারা এখান থেকে উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি আমাদের আজকের পডকাস্ট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।